টানা 5 ঘন্টা গাড়ি জার্নি করার পর আমি পৌঁছালাম ঢাকায়। আমি আগেও বাবার সাথে অনেকবার ঢাকায় এসেছিলাম, কিন্তু এবার প্রথমে একলা আসলাম। অনেকটাই ভয় লাগছিল, কিন্তু ততটা ভয় আবার লাগছিল না, কারণ অনেকের চাচ্চুর বাসায় গিয়ে উঠব, তাই টাকার কোনো চিন্তা নেই। কিন্তু মনটা অসম্ভব খারাপ লাগছে। মার তো একটা দিন, কয়েকটা মুহূর্তে যেন আমার জীবনটা এলোমেলো করে দিল, বদলে দিল আমার জীবন। কালকেও ছিলাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান, কিন্তু একদিনের মাথায় তাদের কাছে আমি সবচেয়ে বড় অপরাধী। যে বাবা মা আমাকে না খাইয়ে খাবার খেত না, আজ হয়তো বাবা মার মনে আমার জন্য শুধু ঘৃণা ছাড়া আর কোনো কিছুই নাই। নিরাশ হলো আমি তো ওর চাচাতো ভাই। ও কিভাবে পারলো আমার জীবনটা এভাবে ধ্বংস করতে? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসছে। হঠাৎ কিছু শব্দে দেন বাংলাম, দেখি একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, মামা যাইবেন? অটোওয়ালা বলল, কই যাইবেন? আমি বললাম, অনিকের দেওয়া ঠিকানা। ওনাকে দেখিয়ে দিলাম আর ওনাকে বললাম যে কত নেবেন। অটোওয়ালা আমার দিকে একবার অদ্ভুত ভাবে তাকাইলো, তারপর ঠিকানাটা দেখে 100 টাকা লাগবো মামা। আমি ভাবলাম দূরে হবে হয়তো, তাই একটু বেশি চেয়েছে। আচ্ছা চলেন। মাত্র 2 মিনিট চলার পর অটোওয়ালা এক জায়গায় এসে দাঁড়ালো। এত তাড়াতাড়ি এতটুকু পথ তো হেঁটে আসতে পারতাম, এতটুকু পথ মারত। আর রিক্সাওয়ালা কিনা আমার থেকে 100 টাকা ভাড়া নিল। অটোওয়ালা বলল, হ মামা, এইটাই আপনার ঠিকানা। আমি বললাম, এতটুকু পথের জন্য 100 টাকা ভাড়া? অটোওয়ালা বলল, মামা আমি তো আপনার আগে কইয়াই লইছি। অটোওয়ালা মনে হয় আগে বুঝতে পারছিল যে আমি এই জায়গায় নতুন, তাই সুযোগ নিয়েছে। আমি আর বাড়াবাড়ি না করে ভাড়া দিয়ে দিলাম, এমনিতেই মনটা ভালো নেই। আচ্ছা মামা চলেন। একবার গাড়ির নাম্বারটা মিলিয়ে বাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু বাড়িটা পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। হঠাৎ দেখলাম একজন লোক আমার দিকে আসছে। ভাবলাম যাই, উনাকে জিজ্ঞাসা করি। আমি বললাম, এই যে চাচা শুনছেন? লোকটা আমার দিকে তাকাইলো আর বলল, কিছু বলবেন? আমি বললাম, বাড়ির নাম্বারটা দেখিয়ে। এই বাড়িটা কোথায়? লোকটা বলল, নাম্বারটা আগে দেখিয়ে এদিকে দেন। আর আপনি কি এখানে নতুন নাকি? আমি বললাম, হ্যাঁ চাচা। লোকটা বলল, আসেন আমার সাথে। আমি লোকটার পিছন পিছন যেতে লাগলাম। লোকটা হঠাৎ একটা বিশাল বাড়ি, আরে এটাকে তো বাড়ি বললে ভুল হবে, রাজপ্রাসাদ মনে হচ্ছে। লোকটা বলল, বাড়িটা ইশারা দিয়ে দেখিয়ে, বাতিজা এইটাই হইল আপনার বাড়ি। আমি বললাম, ধন্যবাদ। ধন্যবাদ বলতে লোকটা চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি। এরকম বাড়ি তো সাধারণ ছবিতে দেখি। আচ্ছা, লোকটাকে আমাকে ভুল ঠিকানায় আবার নিয়ে আসলো? না, লোকটাকে দেখে তো মনে হলো তিনি স্থানীয়। তাহলে কি অনিক আমাকে ভুল ঠিকানা দিল? ওকে একবার কল করি। কিছুক্ষণ কল হওয়ার পর অনিক কলটা ধরল। হ্যালো অনিক, কিরে বাড়ি খুঁজে পাইছস? ভাই তুই তো একটা বাসার ঠিকানা দিলি, মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই আবার ভুল ঠিকানা দিলি না তো? আরে না শালা, তুই একদম ঠিক জায়গায় এসেছিস। শুন, ভিতরে গিয়ে দারোয়ানকে বলবি হানিফ চাচার কথা, অনিকের চাচ্চু সাথে দেখা করতে চাস। তারপর হানিফ চাচা এলে বলবি অনিক আমাকে পাঠিয়েছে। আর কোনো কিছু বলা লাগবে না, আমি ওনাকে সবকিছু বলে রেখেছি, তোর কোনো সমস্যা হবে না। আমি বললাম, তুই সব কি বলছিস? উনি কি সবকিছু মেনে নিয়েছে? আরে শালা যা, তুই, কোনো সমস্যা হবে না। উনি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমি উনাকে সবকিছু বুঝিয়ে বলছি, তুই যা, বই পাইস না, আমার উপর ভরসা রাখ। আমি বললাম আচ্ছা। আমি অনেকটা বই নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখলাম আমার সামনে বিশাল দেহের একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলতে লাগলো, কাকে চাই মিয়া? আমি বললাম, আসলে আমি হানিফ চাচার কাছে দেখা করতে চাই। তাকে দেখে যেন কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলছি। দারোয়ান বলল, কেন, কি দরকার ওনার সাথে? আমি বললাম, আসলে ওনার সাথে। এমন সময় পিছন থেকে মধ্যবয়স্ক একটা লোক এলো। দারোয়ান তাকে দেখে বলতে লাগলো, স্যার এই ছেলেটা আপনার সাথে দেখা করতে চাই। ও, উনি তাহলে অনিকের চাচ্চু? আমি বললাম, আসসালামু আলাইকুম, আমি সামিম, অনিক আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হানিফ চাচা বলল, তুমি তো সেই সামিম, আমাকে অনেক তোমার ব্যাপারে সবকিছু বলছে। আসো বাবা, তুমি ভিতরে আসো। আমি বললাম আচ্ছা। বাধ্য ছেলের মতো উনার পিছন পিছন ঘরের ভিতরে গেলাম। উনি একটা রুম দেখিয়ে বলল, আজকে থেকে তুমি এই রুমেই থাকবে। এত বড় রুম, অনেক দামি ফার্নিচার দিয়ে সাজানো, অনেক সুন্দর করে গুছানো। মনে হয় আমি আসবো শুনে গুছিয়ে রেখেছে। প্রথম দেখায় এত সুন্দর ব্যবহার। উনি সত্যি একজন মনের মতো মানুষ। আসলে উনার কোনো সন্তান নেই, তাই হয়তো উনি অনেকটাই উদার। হানিফ চাচা বলল, সামিম তুমি আমাকে সাসু বলে ডাকতে পারো। আমি বললাম, আচ্ছা সাসু। আপনাকে অনেক কথা শেষ করার আগে উনি বলল, এখন আর কোনো কথা নাই,
তুমি আসবে শুনে তোমার চাচি রান্না করছে, তাড়াতাড়ি ফ্রেশ হোক, খেয়ে দিয়ে পরে কথা হবে বলে উনি চলে গেলেন। বাহ, এত বড় একটা রুম আমার, ভালোই হলো, সাথে একটা ফিক্সড করা ওয়াশরুমও আছে। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করতে ওই পাশ থেকে অনেক বলল, ভিতরে সবকিছু ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ। অনেক বলল, আচ্ছা তাহলে তুই ফ্রেশ হ, আমি রাতে কল দেব। আমি বললাম আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বের হলাম। এই সময় একজন এসে দেখে আমাকে খাবারের জন্য নিয়ে গেল। আমি গেলাম, গিয়ে দেখি ওনাদের ডাইনিং রুমটা অনেকটাই বড়। টেবিলের মিনিমাম 10 পদের সাজানো আছে খাবার। হানিফ চাচার ওনার স্ত্রী আমার জন্য বসে আছেন। ওনাদের দেখে আমার বাবা মায়ের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে এই বুঝি চোখ দিয়ে পানি পড়ল। হানিফ চাচা বলল, বাবা বসো। আমি বসতেই তিনি বললাম, তোমার চাচি নিজে হাতে তোমার জন্য রান্না করতেন। বাবা মায়ের কথা মনে পড়াতে মনটা অনেকটাই খারাপ, নিশ্চুপ হয়ে আছি। আন্টি বলল, কি হলো বাবা, কথা বলছো না যে? সালমা, ছেলেটার উপর এত বড় একটা বিপদ গেল, তাই হয়তো ওর মন খারাপ, ওর একটু একা থাকতে দাও। আন্টি একটু মন খারাপ করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানে সমাপ্ত হলো, পরের পার্টের জন্য অপেক্ষা করবেন। আর গল্পটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন।